প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে একটু পড়াবো। প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলের দুটো পার্ট আছে। প্রথম পার্টটা রয়েছে সমুদ্র স্রোত সংক্রান্ত এবং দ্বিতীয় পার্টটি রয়েছে জোয়ার ভাটা সংক্রান্ত। আজকের আমি তোমাদের প্রথম পার্টটা আলোচনা করব সমুদ্র স্রোত সংক্রান্ত, দ্বিতীয় পার্টটি পরের ক্লাসে শুরু করব। আমি সৌরভ মাইতি, ভূগোল শিক্ষক। আজকের আলোচনা করব সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। এটা দ্বিতীয় ক্লাসে করব। তাই সমুদ্র স্রোতের বিষয়টা বলার আগে তোমাদের এই বায়ুমণ্ডল এই অধ্যায়টা সম্বন্ধে একটু বলে নিই। এই অধ্যায়ের বিগত বছরগুলোর অভিজ্ঞতা অনুযায়ী দেখা যাচ্ছে যে মোট পরীক্ষায় নম্বর আসে 11, প্রায় 11 নম্বরের প্রশ্ন আসে এই অধ্যায়টা থেকে। তার মধ্যে তোমাদের আসে শর্ট প্রশ্ন, যেটা আসে এগুলো গড় বলা হচ্ছে, প্রতি বছর সমান থাকে না। শর্ট প্রশ্ন হিসাবে গড়ে আসে 1 নম্বরের প্রশ্ন আসে প্রায় 4টে, 2 নম্বরের প্রশ্ন আসে প্রায় 1টা, আর 5 নম্বরের প্রশ্ন আসে 1টা। তাহলে এখানে 5, 6, 7 আর 4, এখানে মোট নম্বর 4, এটার মোট নম্বর 2, এখানে মোট নম্বর 5। এই নিয়ে মোট 11 নম্বর, গড় নম্বর 11 আসে। তাহলে এই অধ্যায় থেকে আমাদের কম বেশি এই 5 নম্বরের প্রশ্নটা প্রতি বছর আসেই, এটা টাচ করার চেষ্টা করবে। এটা আমাদের ভালো নম্বরও ওঠে এই অধ্যায়টা থেকে, মনে রাখারও সহজ আছে, যার জন্য এটা থেকে ভালো নম্বর ওঠে। এইবার তোমাদের এইটার সিলেবাস সম্বন্ধে একটু বলে নিই, কেননা এইটার সিলেবাস ভালো না জানা থাকলে তোমরা নিজেরাই ধরতে পারবে না যে কোনটা পড়বো বা কিভাবে পড়বো, কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। সিলেবাসটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সিলেবাসটা সম্বন্ধে একটু বলে নিই, যেটা হচ্ছে দুটো যে পার্ট তোমাদের করে দিয়েছি, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ, আর একটা করেছি জোয়ার ভাটা এবং ফলাফল। এর মধ্যে এই সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে আসবে কি না, সমুদ্র স্রোতের ধারণা, প্রকারভেদ, এইগুলো আসবে। এটার আসবে ধারণা, আসবে প্রকারভেদ, আর তারপরে আসবে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আসবে। আর একটা আছে সমুদ্র স্রোতের প্রভাব, এই সমুদ্র স্রোতের প্রভাব। তাহলে এই হচ্ছে মূল বিষয় 3টে। এই ধারণা প্রকারভেদ একটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। এই 3টে মূল জিনিস সিলেবাস অনুযায়ী। আর জোয়ার ভাটাটা পরের দিন আলোচনা করব। তাহলে এই 3টের মধ্যে আমরা পরপর একটার পর একটা আলোচনা করতে করতে এগোবো। কিভাবে আমরা লিখব, প্রত্যেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এই 1 নম্বরের ক্ষেত্রে যা চাইছে সেটা একটা শব্দ, দুটো শব্দে যা চাইছে সেটা দিলে হবে। 2 নম্বরের ক্ষেত্রে একটু সতর্ক আমাদের থাকতে হবে, আর 5 নম্বরের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এই 2 নম্বরের, এই 2 নম্বর এবং 5 নম্বর, এইগুলো কখনো গোটা গোটা নাম্বার থাকে না। এই 2 নম্বর মানে এই হাফ, 1-এর 2, 1-এর 2, 1-এর 2, 1-এর 2, এই 4টে 1-এর 2 নিয়ে তৈরি হয় 2 নম্বর। ঠিক 5টা ওই রকম, 10টা 1-এর 2 ধরা হয়, 10টা 1-এর 2 ধরা হবে, এরকম করে 10টা ধরা হবে। সেই 10টা 1-এর 2 ধরে নিয়ে তার টোটাল নম্বর দাঁড়াবে 5। তাহলে আমাদের এই প্রত্যেকটার জন্য যতগুলো তথ্য চাইছে সবগুলো তথ্য যদি দিই, এই 1-এর 2, 1-এর 2 করে নাম্বার পেতে 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 তবে কি আমরা 10 নম্বর পাবো। আমরা এইগুলো সতর্ক না রেখে যদি টোটাল এই 5 নম্বরের 5টা পয়েন্টসের উপরে লিখে দিই, তাহলে কিন্তু আমরা পুরো নাম্বারটা পাবো না। সেটা আমি যখন 5 নম্বরের কোশ্চেনটা আলোচনা করব
তখন আমি তোমাদের আরও পরিষ্কারভাবে এই ধারণাটা দেব। আপাতত আমি এবারে পাঠ্যাংশের মধ্যে প্রবেশ করছি। এইটা পড়ার সময় বিভিন্ন জায়গায় আমি মনে রাখার যে কৌশলগুলো আছে সেইগুলো বলে দেবো বা বুঝিয়ে দেবো, সেইগুলো একটু তোমরা মন দিয়ে শুনবে বা খেয়াল রাখবে। সমুদ্রস্রোত কী না, এই সংজ্ঞাগুলো দেওয়ার আগে বুঝে নিতে হবে স্রোতটা কী জিনিস আর সমুদ্র তরঙ্গটা কী জিনিস। এই দুটো সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। ধারণাটা কি না, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ এই দুটো একটু বায়ুর সঙ্গে আলাদা। ঠিক বায়ুর ঘটনা যা ঘটে তার বিপরীত। যেমন তোমরা জানো যে বায়ু পাশাপাশি ভূপৃষ্ঠের সমান্তরালে চলাচল করে, আবার উপর নিচও বায়ু চলাচল করে। এই উপর নিচ চলাচলের বায়ুটা আমরা অনুভব করতে পারি না, যখন নিম্নচাপ হয় সেই সমস্ত জায়গায় এটা ঘটে। আর এই বায়ু প্রবাহটা পাশাপাশি যেটা হয় এটা আমরা অনুভব করতে পারি, আমাদের গায়ে লাগে, সেটা বুঝতে পারি। ঝড় হলে তো পরিষ্কার বোঝা যায়, গাছের পাতাগুলোও চলতে থাকে, দুলতে থাকে, সেটাও আমরা দেখতে পাই। আচ্ছা, এই যে ঘটনাটা বায়ুর ক্ষেত্রে হয়, এই বায়ুর ক্ষেত্রে যা ঘটনা ঘটে ঠিক তার উল্টো ঘটনা ঘটে সমুদ্রের ক্ষেত্রে। অর্থাৎ এই বায়ু যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যাতায়াত করছে, অর্থাৎ আমাদের গায়ে লাগছে, এটা যদি তোমরা মনে করো টেবিল ফ্যানের হাওয়া, টেবিল ফ্যানের হাওয়াটা যদি লাগে তাহলে দেখো টেবিল ফ্যানের হাওয়াটা এরকম গায়ের দিকে গিয়ে লাগে। আর এটা যদি আমরা সিলিং ফ্যানের হাওয়া মনে করি, তাহলে এটা এই উপর থেকে নিচের দিকেই নামছে। তাহলে এই রকম যদি মনে করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, টেবিল ফ্যানের হাওয়াটাকে আমরা বলি বায়ু প্রবাহ। বলি নয়, এটা বলা উচিত নয়, এটাকে আমরা বায়ু প্রবাহের সমতুল্য ধরব। আর এইটাকে আমরা ধরবো বায়ুর স্রোতের সমতুল্য। এটা হবে বায়ুর স্রোতের সমতুল্য, অর্থাৎ উপর নিচ। তাহলে এর কি বললাম, এটা পুরো উল্টো ঘটনা। অর্থাৎ এর উপর নিচ প্রবাহিত হলে তখন বলছি বায়ুর স্রোত। তাহলে সমুদ্রের বেলায় তখন কি হবে না, সমুদ্রের বেলায় যদি জল এরকম ভূপৃষ্ঠের সমান্তরালে একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত হয়, তখন আমরা তাকে বলবো সমুদ্র স্রোত। কিন্তু সমুদ্র তরঙ্গটা পুরো উল্টে যাবে না, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ দুটো এক নয়। তাই সমুদ্র তরঙ্গের বেলায় কি হবে না, জল হয় উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে নামবে। মনে হতে পারে স্যার জল আবার উপরের দিকে কোথায় উঠে যাবে, জল তো সমুদ্রের মধ্যে থাকে, সে আবার কোথায় উঠতে পারে? হ্যাঁ, জল উঠতে পারে কিভাবে দেখো, সেটা আমরা অনুভব করি বা দেখতেও পাই যখন আমরা সমুদ্রের সৈকতে গিয়ে উপস্থিত হই বা বেড়াতে যাই। তখন আমরা দেখতে পাই যে সমুদ্রের মধ্যে কম করে ঢেউয়ের সৃষ্টি হয়, এটাই হচ্ছে তরঙ্গ। এইটা কি হয় না, জলটা এইরকম উপরের দিকে উঠছে এই অংশে, আবার এই অংশে উঠে যাওয়া অংশটা পরবর্তীতে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এই ওঠানামাটা তাইয়ের সঙ্গে মিলে নাও, এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। আর জল যখন বৃহত্তর জায়গা জুড়ে একটা স্থান থেকে আর একটা স্থানে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, যেটা টানে নৌকো এদিক ওদিক চলে যেতে পারে বা চলে যায়, সেটাই হচ্ছে সমুদ্র স্রোত। আর সমুদ্র তরঙ্গ হচ্ছে উপর নিচ ওঠানামা। তাই এটাকে বলা হচ্ছে না অনুভূমিকভাবে প্রবাহিত হয়, এটা অনুভূমিকভাবে প্রবাহিত হয়, আর এটা উল্লম্বভাবে প্রবাহিত হয়। তাহলে এই উল্লম্বভাবে যখন জল উপর নিচ ওঠানামা করছে তখন তাকে বলা হচ্ছে তরঙ্গ। আর সমুদ্র স্রোত একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়ে যাওয়ার মানে এখানকার জল এখানে পৌঁছে যাবে, আবার এখানকার জল এখানে পৌঁছে যাবে, এই জায়গাটার যখন হচ্ছে তখন তাকে বলছি আমরা সমুদ্র স্রোত। তাহলে এই সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে আরেকটা সম্পর্ক দেখো কিরকম না, এই একই জায়গার জল উপরে উঠছে, আবার ওই জায়গার জলটা আবার পর মুহূর্তে নিচে নামছে। মানে এখানে যেই মুহূর্তে উঁচু হচ্ছে ঠিক তার পর মুহূর্তে এই স্থানটাই নিচু হচ্ছে, এখানেই এরকম নিচু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমুদ্রের তরঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ একই জায়গায় জলটা উপরে নামছে নিচে নামছে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কেন আমরা যখন সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে থাকি, দীঘাতে বা পুরীতে গিয়ে দেখেছি যে তখন সেই সমুদ্রের জলটা তো সমুদ্রের দিক থেকে আমাদের পায়ের দিকে এগিয়ে আসে। হ্যাঁ, এই সমুদ্র তরঙ্গের জলটা একই জায়গায় ওঠানামা করলেও যখন আমরা মহিষপানের কাছে বা উপকূলে এসে দাঁড়িয়ে থাকি, সেই উপকূল অঞ্চলে যখন দাঁড়াই তখন কিন্তু জলটা উঠে আসে, এই ঢেউয়ের যে জলটা বা তরঙ্গের যে জলটা সেটা সাময়িকের জন্য উপরের দিকে উঠে আসে এই মহিষপানের আঘাতের ফলে। এখানে জলটা যেই নামতে চাইছে নিচে আঘাত লাগছে, সেই আঘাতের কারণে উপরের দিকে উঠে আসছে।
সেইটা দেখে মনে হয় কি যে মাঝখানে যে সমুদ্রের জলটা ওঠানামা করছে বা ঢেউটা হচ্ছে সেটাও বুঝি ওই ঢেউটা এখানে আসছে, কিন্তু ওই ঢেউটা আসছে ঠিকই, কিন্তু ওই ঢেউতে থাকা যে জলটা ওই জলটা কিন্তু ধার পর্যন্ত আসছে না। এইখানকার জলটাই এইটুকুনি জায়গায় ওঠানামা করছে, আর এদিকের জলটা কিন্তু উপর নিচ ওঠানামা করছে। এটা হচ্ছে তরঙ্গের ঘটনা। আর এখানে সমুদ্র স্রোতের বেলায় সম্পূর্ণ আলাদা, অর্থাৎ জল কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যাবে, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে এই সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের একটা প্রাথমিক ধারণা দিলাম। এবার এই সমুদ্র স্রোতটা কেন সৃষ্টি হয় সেইটার কারণ জানলে তবেই আমরা বলতে পারবো যে সমুদ্র স্রোতটা কাকে বলে। তাহলে এই যে সমুদ্র স্রোত সেইটা সৃষ্টি হওয়ার কারণটা কি না, এর প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আমাদের যে পৃথিবী রয়েছে সেই যে পৃথিবী ঘুরে চলেছে কন্টিনিউ, এই পৃথিবীর ঘূর্ণন গতির ফলে, অর্থাৎ পৃথিবীর যে আবর্তন গতি, বার্ষিক গতি নয়, পৃথিবীর আবর্তন গতি বা দৈনিক গতি বা আহ্নিক গতি, এই আবর্তন গতির ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আর কি কারণে হয়, অর্থাৎ আবর্তন গতির ফলে এটা ঘুরছে সেই কারণে জলটা যায়। যেমন তোমরা দেখবে একটা জলের বড় পাত্রের মধ্যে আর একটা ছোট্ট পাত্র বসিয়ে দিয়ে সেই ছোট্ট পাত্রের মধ্যে জলটাকে রেখে দিয়ে এই পাত্রটাকে ধরে জোরে ঘুরিয়ে দেবে। খানিকটা ঘুরিয়ে দেওয়ার পরে পাত্রটাকে যখন রানিং হয়ে যাবে ভালো, ঠিক সেই মুহূর্তে পাত্রটাকে ধরে ফেলবে। এই ধরে ফেললে দেখবে পাত্রটা স্থির হয়ে গেল, কিন্তু পাত্রের মধ্যে থাকা জল সে কিন্তু ওই পাত্র যেদিকে ঘুরছিল সেই দিকে মন করে ঘুরতে থাকবে। তাহলে ঠিক সেই রকম এটা পাত্রের ভেতরে জল, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী যদি একটা পাত্র মনে করি, এই পাত্রের উপরে থাকা যে জলটা পৃথিবী বনমন করে ঘুরছে যেখানে, জলটাও ঠিক সেই একই দিকে, এটা যে কারণে ঘুরছে এটাও ঠিক সেই একই কারণে জলটাও ঘুরছে। অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এই পশ্চিম দিক থেকে পূর্বে আবর্তন করছে, সেই কারণে জলটাও পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। তাহলে এই যে পৃথিবীর আবর্তন গতি তার জন্য দায়ী। আবার কি না, বাতাস, বায়ু বা বাতাস এও কি করে একটা স্থান থেকে আর একটা স্থানে যখন প্রবাহিত হয় সেই সময় কি করে না, সমুদ্রের উপর দিয়ে যদি বাতাসটা প্রবাহিত হয় তখন সমুদ্রের এখানকার জলরাশিগুলোকে সে আবার টেনে নিয়ে ওদিকে যায়, তার গতিবেগটা অপেক্ষাকৃত একটু কম থাকে। তাহলে আমাদের পৃথিবীর আবর্তন গতি যেমন দায়ী, সেরকম বায়ু প্রবাহ একটা এর কারণে দায়ী। আরও যে অন্যান্য কারণ, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের ঘনত্ব, বরফের গলন, উপকূলের আকৃতি, ঋতুর পরিবর্তন, এই কারণগুলোর ফলেও পৃথিবী পৃষ্ঠের ভূপৃষ্ঠের উপরে জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। তাহলে এই যে কারণ যেগুলো আমি বললাম তার মধ্যে দুটো কারণ আলোচনা করলাম, আরও কারণগুলো পরে আলোচনা করব। তাহলে এই যে মূল কারণগুলো আমি দেখছি, এই কারণগুলোর জন্যই মূলত সমুদ্রের জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। তাহলে সেই যে স্থানান্তরিত ঘটনাটাকেই বলা হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে এই যে ঘটনাটা বললাম সেটাকে একটু সাজিয়ে নিলে সমুদ্র স্রোতের সংজ্ঞাটা আমরা পেয়ে যাবো, আর এটা পেয়ে গেলে এর সংজ্ঞাটাও পেয়ে যাবো। তাহলে এই সমুদ্র স্রোতের সংজ্ঞাটা কি না, ভূপৃষ্ঠের উপরে যে জলরাশি রয়েছে ব্যাপক, সেই জলরাশির উপরে বা সমুদ্রের মধ্যে থাকা জলরাশি, সেই জলরাশি পৃথিবীর আবর্তন গতির ফলে এবং বায়ু প্রবাহের ফলে এবং সমুদ্র জলের লবণতা আর ঘনত্বের পার্থক্যের ফলে, উষ্ণতার পার্থক্যের কারণে, উপকূলের আকৃতির কারণে, যতগুলো কারণ দেওয়া থাকবে সবগুলো কারণ উল্লেখ করবে, কারণে সমুদ্রের বিশাল জলরাশি একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত হয়। এই কথাটা অবশ্যই দিতে হবে, একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত হওয়াকে বলা হয় অনুভূমিকভাবে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় সমুদ্র স্রোত। তাহলে আগে দেখবে কারণ, এই কারণগুলোর জন্য অনুভূমিকভাবে একটা স্থান থেকে আর একটা স্থানে জলরাশির স্থানান্তরকে বলা হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে কারণগুলো দেব, তারপরে দেব কিভাবে যাচ্ছে, অনুভূমিক যাচ্ছে, কে যাচ্ছে না, জলরাশি একটা স্থান থেকে আর একটা স্থানে। তাহলে এই তিনটে ঘটনা। তাহলে সৃষ্টির কারণটা আমাদের দিতে হবে সংজ্ঞার ক্ষেত্রে। তাহলে সৃষ্টি প্লাস অনুভূমিক প্লাস স্থানান্তরিত, এই তিনটে কারণ দিয়ে তৈরি করলে তবে হয়ে যাবে সমুদ্র স্রোতের সংজ্ঞা। তাহলে সমুদ্র স্রোতের সংজ্ঞা আমি আরেকবার ফাইনাল বলে দিচ্ছি। পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতা, উষ্ণতার পার্থক্য, উপকূলের আকৃতি, ঋতুর তারতম্য ইত্যাদি কারণের ফলে সমুদ্রের জলরাশি অনুভূমিকভাবে একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত হওয়াকে সমুদ্র স্রোত বলে। তাহলে এটা সমুদ্র স্রোতের সংজ্ঞা গেল। যদি সমুদ্র স্রোতের সংজ্ঞা 1 নম্বরের প্রশ্ন দেয় তাহলে এইটুকুনি লিখলে ঠিক আছে,
কিন্তু যদি সমুদ্র স্রোতে 2 নম্বরের প্রশ্ন দিয়ে থাকে, তাহলে আবার যদি 2 নম্বর না দিয়ে 1 নম্বরও দেয়, তবুও তোমরা কি করবে, এইটার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা উদাহরণ জুড়ে দেবে। সমুদ্র স্রোতে অনেক রকমের সমুদ্র স্রোত আছে, অনেকগুলো নাম আছে, তোমাদের যে কোনো একটা মনে রাখতে পারলে হবে। এখানে আপাতত আমি একটা তোমাদের সহজে মনে রাখার উদাহরণ দিয়ে দিলাম, না নিরক্ষীয় স্রোত। নিরক্ষীয় স্রোত, তাহলে নিরক্ষীয় স্রোত একটা সমুদ্র স্রোতের উদাহরণ হয়ে গেল। আচ্ছা, এবার যদি 2 নম্বরের প্রশ্ন দেয়, তাহলে আমাদের সংক্ষেপেতে লিখতে হয়, এটা দিতে হয়, উদাহরণ দিতে হয়, আর তার সঙ্গে সঙ্গে আমাদের বৈশিষ্ট্য অবশ্যই দিতে হবে। বৈশিষ্ট্যটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে সেই বৈশিষ্ট্যটা আবার পরবর্তীকালে আলোচনা, পরবর্তী তরঙ্গ আলোচনার পরে আমি বলবো, তখন বৈশিষ্ট্যটা একটু দেখে নেবে। এরও বৈশিষ্ট্য বলবো, এরও বৈশিষ্ট্য বলবো, তখন বৈশিষ্ট্যটা এর মধ্যে টেনে নিতে হবে। জল একটা জায়গা থেকে স্থানান্তরিত হয়েছিল, এই একই স্থানে থেকে জলটা উপরে এবং নিচে ওঠানামা করছে। এই উপরে এবং নিচে ওঠানামাটাকেই বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। এই সংজ্ঞাটা কি হবে না, এর কিন্তু এতগুলো কারণ, সমুদ্র স্রোতে যতগুলো কারণ ছিল, সমুদ্র তরঙ্গের বেলায় কিন্তু এতগুলো কারণ নয়। এর মূলত একটা প্রধান কারণ, যেটা হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণ। এটা ছিল বায়ু প্রবাহ, আর এটার হবে বায়ুর চাপ, সমুদ্র তরঙ্গ। তাহলে সমুদ্র তরঙ্গর সংজ্ঞাটা কি দাঁড়াবে, সংজ্ঞাটা হবে না সমুদ্রের জলরাশি একই জায়গায়, ধরো এটা জলরাশি, এই জলরাশি একই জায়গায় উপর নিচ যদি ওঠানামা করে, তখন তাকে আমরা বলবো সমুদ্র তরঙ্গ। এটাকে সমুদ্র প্রবাহ আমরা বলতে পারি। তাহলে এই যে সমুদ্র তরঙ্গ, তার ওয়েভটা, তরঙ্গটা ঢেউ আকারে যেমন থাকে, এইরকম উপর নিচ ওঠানামা করে। অর্থাৎ এই যে জায়গাটায় উঁচুতে উঠলো, ঠিক সেই জায়গায় আবার উপর থেকে নিচে নামবে। তার পরবর্তী স্থানে, এখানে নিচু ছিল, এটা পরবর্তী স্থানে এটা উঁচুতে উঠবে। তাহলে সমুদ্র তরঙ্গের জলরাশি কি হয় না, একই জায়গায় জলরাশি, সেইটাই উপরে উঠবে, সেটাই নিচে নামবে। তাহলে এই যে সমুদ্রের জলরাশি উপর নিচ ওঠানামাটাকেই বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। তাহলে সমুদ্রের জলরাশি একই জায়গায় উপর নিচ যে উঠছে, তার কারণটা কি না, এই উপর নিচ ওঠার কারণ, প্রধান কারণ হচ্ছে বায়ুর চাপ। আর একই স্থানে ওঠানামা করে, একই স্থানে ওঠানামা করে। তাহলে সংজ্ঞার মধ্যে আমরা এই বায়ুর চাপটা ঢোকাবো, কারণ এটা তার প্রধান কারণ। এটা হচ্ছে প্রধান কারণ। তাহলে বায়ুর চাপের তারতম্যের জন্য বা পার্থক্যের জন্য সমুদ্রের জলরাশি একই জায়গায় উপর নিচ ওঠানামাকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গের উদাহরণ তেমন কিছু হবে না, এটাই হচ্ছে সমুদ্র তরঙ্গ। এইবার এই সমুদ্র তরঙ্গ মাঝ সমুদ্রে এইরকম থাকলেও একদম উপকূলের কাছে কিন্তু সমকোণে এসে আঘাত করে। একদম ধরো উপকূল, এটা হচ্ছে আমাদের ধরো পশ্চিম উপকূল, এই পশ্চিম উপকূলে এইটার সঙ্গে একদম সমকোণে এসে আঘাত করে। কিন্তু সমুদ্র স্রোতটা কি হয়, উপকূল বরাবর সমতলে প্রবাহিত, সমান্তরালে প্রবাহিত। এটা গেল আমাদের সমুদ্র তরঙ্গ। এই পার্থক্যটা করার সময় আমাদের প্রথমে দুটো ছক করে নিতে হবে। একটা সমুদ্র স্রোত, আর একটা হবে সমুদ্র তরঙ্গ। মাঝখানে ছক করে দিলাম। এখানে থাকবে বিষয়, বিষয়ের প্রথমেই যেটা আসবে সংজ্ঞা, এটা বায়ুর প্রবাহ এবং পৃথিবীর আবর্তন গতির কারণে বিশাল জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হওয়াকে বলে সমুদ্র স্রোত। আর এটা বায়ুর চাপের ফলে জলরাশি একই জায়গায় উপর নিচ ওঠানামাকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। তারপরে আমাদের আসবে প্রকৃতি। প্রকৃতি কি হবে না, এই দুটো সংজ্ঞার উপর দিয়ে গেল, আর একটা প্রকৃতি। তাহলে এই প্রকৃতির ক্ষেত্রে হবে সমুদ্র স্রোত অনুভূমিকভাবে প্রবাহিত হয়, অনুভূমিক অর্থাৎ ভূমির সমান্তরালে প্রবাহিত হয়। আর এটা হয় ভূমির সঙ্গে উল্লম্ব অর্থাৎ লম্বভাবে
মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণে, এরকম লম্বভাবে, এটা 90 ডিগ্রি, এটা লম্বভাবে, একটা সমান্তরাল, অর্থাৎ পৃথিবী এরকম আছে, তার সমান্তরালে প্রবাহিত হয়। যদি পৃথিবীর সমান্তরাল ধরি, এরকম সমান্তরালে প্রবাহিত হয়। তাহলে যাই হোক, এটা গেল আমাদের প্রকৃতি। তারপরে কি আছে না স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন, স্থান পরিবর্তনের কি আছে? স্থান পরিবর্তন অর্থাৎ এই সমুদ্র জল স্থানান্তরিত হয় দিকে, সংক্ষেপে স্থানান্তরিত হয়। আর এটা একই জায়গায় থাকে, একই জায়গায় থাকে, একই জায়গাতেই ওঠানামা করছে, স্থান পরিবর্তন হলো। এবার হচ্ছে উপকূলের সঙ্গে সম্পর্ক। উপকূল না উপকূলের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়। আর এই সমুদ্র তরঙ্গকে উপকূলের সঙ্গে সমকোণী, উপকূলের সঙ্গে সমকোণে প্রবাহিত। তাহলে এটা গেল আমাদের সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। সমুদ্র স্রোতের প্রকারভেদ কি না সমুদ্র স্রোতকে দুই ভাগে ভাগ করা হয়। দুটো ভাগে কি কি না একটা হচ্ছে উষ্ণ স্রোত, আর একটা হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, তার দুজনে গেল না এই উষ্ণ স্রোতের নামের মধ্যে লুকিয়ে আছে। দেখো, যে স্রোতের জল উষ্ণ হয় তাকে উষ্ণ স্রোত বলে, আর যে স্রোতের জল শীতল হয় তাকে শীতল স্রোত বলে। একদম সোজা সংজ্ঞা। কিন্তু এই উষ্ণ স্রোত আর শীতল স্রোতের সংজ্ঞার সঙ্গে আরেকটু যোগ করতে হবে, এইগুলো উষ্ণ মণ্ডলে সৃষ্টি হয় আর এগুলো শীতল মণ্ডলে সৃষ্টি হয়। তাহলে সে শীতল মণ্ডল মানে কি না হিমমণ্ডল। তাহলে এখানে বলতে হবে সৃষ্টিটাকে উল্লেখ করে দিতে হবে না উষ্ণ মণ্ডলে উৎপন্ন যে সমস্ত স্রোত উষ্ণ হয় তাকে উষ্ণ স্রোত বলে, আর হিমমণ্ডলে উৎপন্ন যে সমস্ত স্রোতগুলো শীতল হয় তাকে শীতল স্রোত বলে। তাহলে এ তৈরি হচ্ছে কোথায় না উষ্ণ মণ্ডলে, এ তৈরি হচ্ছে কোথায় হিমমণ্ডলে। এর জলের টেম্পারেচার কি আছে না এটা হচ্ছে উষ্ণ বা গরম, উষ্ণ অথবা গরম। আর এর কি আছে না শীতল অথবা ঠান্ডা। আর এটা উষ্ণমণ্ডল থেকে হিমমণ্ডলের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, উষ্ণমণ্ডল থেকে হিমমণ্ডল, আর এটা ঠিক তার উল্টো, অর্থাৎ হিমমণ্ডল থেকে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত। আবার এই দুটোকে মিশিয়ে বা এটাকেও মিশিয়ে করা যায় যে উষ্ণমণ্ডলে সৃষ্ট জল গরম বা উষ্ণ হয় এবং উষ্ণমণ্ডল থেকে হিমমণ্ডলের দিকে প্রবাহিত হয় যে সমস্ত স্রোত তাকে উষ্ণ স্রোত বলে। একই রকমভাবে হিমমণ্ডলে উৎপন্ন হয় যে সমস্ত স্রোতের জল ঠান্ডা বা শীতল হয় বা শীতল প্রকৃতির হয় এবং হিমমণ্ডল থেকে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয় সেই সমস্ত স্রোত বা তাকে শীতল স্রোত বলে। এটা হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের সংজ্ঞা। এবার পার্থক্য দেখো, এইটাকে যদি আমি পার্থক্য করে দিই, দেখো এরকম করে যদি আমি একটা ছক তৈরি করে নিই, পার্থক্যের এখানে বিষয় যোগ হবে। তারপরে দেখো এটা একটা হয়ে গেল উৎপন্ন স্থান বা উৎস, তারপরে হচ্ছে জলের প্রকৃতি,
দেখো জলের প্রকৃতি, এর গরম হয় জল, তার জল ঠান্ডা, সেটা ভাষা দিয়ে লিখবে, আমি সংক্ষিপ্ত যেটা মূল জিনিস সেটা লিখে রেখে দিলাম। এবার প্রবাহের দিক, প্রবাহের দিক, উষ্ণমণ্ডল হিমমণ্ডলের দিকে যায়, উষ্ণমণ্ডল হিমমণ্ডল থেকে উষ্ণমণ্ডলের দিকে যায়। তাহলে তিনটি পার্থক্য হয়ে গেল। 4 নম্বর পার্থক্য হচ্ছে উপকূল। কি হবে উপকূল? না, এই উষ্ণ স্রোতের জল যেহেতু উষ্ণ হয় এবং সেই উষ্ণ জলের উপরের বাতাসও কিন্তু উষ্ণ হয়। আবার যেমন ভাতের হাঁড়ির ভেতরটা গরম থাকে, তার উপরের ঢাকনাটা গরম অবস্থায় খুলে দিলে উপরে হাত দিলে কিন্তু বাতাসটা গরম লাগে। ঠিক একই রকম ফ্রিজের ঢাকনাটা খুলে দিলে বা বরফের উপরে যদি আমরা হাতটা নিয়ে যাই, তাহলে বরফের গায়ে হাত না লাগিয়েও, ফ্রিজের ভেতর হাত না লাগিয়েও সামনে দাঁড়ালে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে। তাহলে সেই রকম উষ্ণ স্রোতের জলের উপর বাতাসটাও উষ্ণ হয় এবং শীতল স্রোতের উপরের বাতাসটাও শীতল বা ঠান্ডা হয়। তাই উপকূল অঞ্চল, যে সমস্ত উপকূলের দিক থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেই এলাকাগুলোকে উষ্ণ করে বা গরম করে দেয়, উষ্ণতাকে বাড়িয়ে দেয়, উষ্ণতা বৃদ্ধি করে। তাহলে উষ্ণ স্রোত উপকূলের উষ্ণতাকে বৃদ্ধি করে, আর শীতল স্রোত উপকূলের উষ্ণতাকে হ্রাস করে, উষ্ণতাকে হ্রাস করে। তাহলে এটা উপকূলও দিতে পারো, বা উপকূলের পরিবর্তে যদি আমরা এখানটায় উষ্ণতার হ্রাস বৃদ্ধি বলে দিই তাও হবে, হ্রাস বৃদ্ধি, এটাও দিলে হবে। তাহলে এই গেল আমাদের সমুদ্র স্রোতের প্রকারভেদ। স্রোতের রংটা কিরকম হয়? না, স্রোতটা যেহেতু আমাদের দুটো ভাগ, একটা হচ্ছে উষ্ণ আর একটা হচ্ছে শীতল, একটা হচ্ছে শীতল আর একটা হচ্ছে উষ্ণ। তাহলে এই যে উষ্ণ স্রোত আর একটা আছে শীতল স্রোত, তাহলে এই উষ্ণ স্রোতের বেলায় কি হবে? না, এই উষ্ণ স্রোতের জলের রং হয় নীল, আর শীতল স্রোতের জলের রং হয় সবুজ। উষ্ণ স্রোতের রং হয় নীল আর শীতল স্রোতের রং হয় সবুজ। এটাকে আমরা পার্থক্যের মধ্যেও দিতে পারি। আগে যে পার্থক্যটা দিলাম সেই পার্থক্যের মধ্যেও দিতে পারি যে উষ্ণ স্রোতের জলের রং হয় নীল, শীতল স্রোতের জলের রং হয় সবুজ। কিন্তু এটা পরীক্ষায় যখন শর্ট প্রশ্নে বা অন্যান্য প্রশ্ন দেয়, পরীক্ষার হলে আমাদের কনফিউজ হয়ে যায়, বা অনেক ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে যে উষ্ণ জলের রং সবুজ না শীতল জলের রং সবুজ। সেইটাকে মনে রাখার একটা সহজ উপায় কি না, এখানে উষ্ণ দেখো, এই উষ্ণ হর্ষও একটা বর্ণ আর মূর্ধন্য মূর্ধন্য একটা বর্ণ, দুটো বর্ণ। এখানে নীলও দেখো দুটো বর্ণ। শীতলের বেলায় দেখো একটা সি, ত আর ল, তিনটে। সবুজের দেখো স, বু আর জ। তার এরও দুটো বর্ণ, এরও দুটো বর্ণ, এরও তিনটে বর্ণ, এরও তিনটে বর্ণ। তার উষ্ণ জলের রং হবে নীল আর শীতল জলের রং হবে সবুজ। সমুদ্র স্রোতের গড় গতিবেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবু আমাদের গড় গতিবেগ জানতে হবে। গড় গতিবেগ প্রায় 3 থেকে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কিমি, যে কোনো একটা একক বাংলা অথবা ইংরেজিতে দেবে ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় 3 থেকে 9 কিমি গতিবেগে সমুদ্রের স্রোত প্রবাহিত হয়। কিন্তু এই স্রোত যে গড় গতিবেগ যে দেখলাম, কিন্তু গভীর সমুদ্র এবং অগভীর সমুদ্র বা সমুদ্রের পৃষ্ঠে সব জায়গায় কিন্তু সমান স্রোত থাকে না। ধরো এটা সমুদ্রের তলাতে রাখলাম, এটা হচ্ছে সমুদ্রের জলরাশির ছবি দিলাম। তার এই সমুদ্রের মধ্যে কিন্তু উপরের আর নিচের এই দুই জায়গায় কিন্তু সমুদ্র স্রোতের গতিবেগ সমান থাকে না। এই গতিবেগের একটু তারতম্য হয়। যখন এই উপরিভাগে এইখান থেকে যদি ধরা হয়, এই উপরের অংশে যে জলরাশি, এইটার গতিবেগ দাঁড়ায় প্রায় 7 থেকে 9 কিমি প্রতি ঘন্টায়। আর নিচের দিকে যেটা রয়েছে তার গতিবেগটা দাঁড়ায় ঘন্টায় না 3 থেকে মাত্র 3.5 কিমি প্রতি ঘন্টা। তাহলে নিচের দিকে যে সমুদ্র, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে গভীর সমুদ্র, আর উপরেরটাকে বলা হচ্ছে অগভীর সমুদ্র। তাহলে এই যে অগভীর সমুদ্র বা পৃষ্ঠস্থানে অগভীর সমুদ্র, আর এটা হচ্ছে গভীর সমুদ্র।
অগভীর সমুদ্রে 7 থেকে 9 কিলোমিটার, আর গভীর সমুদ্রে 3 থেকে 5.5 কিলোমিটার। এটা 3 থেকে 3.5 কিলোমিটার। উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের অপর নাম। এই উষ্ণ স্রোত সমুদ্র পৃষ্ঠের, এটা ধরো সমুদ্র, এই সমুদ্র পৃষ্ঠের এই উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। এই উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় বলে এই উষ্ণ স্রোতের আর এক নাম হচ্ছে বহিঃস্রোত। আবার উষ্ণ স্রোতের জলের রং নীল বলে একে নীল স্রোতও বলে। আবার যেহেতু উপরের দিক থেকে প্রবাহিত হচ্ছে স্রোত সমুদ্রের পৃষ্ঠভাগের দিকে, তাই এর আর এক নাম হচ্ছে পৃষ্ঠস্রোত। পৃষ্ঠস্রোত। এবার এগুলো সব বিপরীতগুলো বসালে আমাদের শীতল স্রোতের অপর নাম হয়ে যাবে। তাহলে শীতল স্রোতের অপর নামগুলো দেখো। শীতল স্রোতের একটা বহিঃস্রোত, তাই এর বিপরীত হয়ে যাবে অন্তঃস্রোত। এটা নীল স্রোত ছিল, শীতল স্রোতের হয়ে যাবে কি সবুজ স্রোত। আর একটা পৃষ্ঠ স্রোত ছিল, এটা হয়ে যাবে গভীর সমুদ্রের স্রোত, অর্থাৎ নিচের দিক থেকে হচ্ছে, তাই এটা হয়ে যাবে গভীর সমুদ্র স্রোত। আচ্ছা, এই গভীর সমুদ্র এই শব্দটাকে কিন্তু দুরকম অর্থে ব্যবহার করা হয়, ভালো করে বুঝে নাও। দুটো ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু দুটোর মানে আলাদা আলাদা বোঝায়। সেই দুটো আলাদা আলাদা মানে বোঝানোটা আমি বলে দিই। গভীর সমুদ্র মানে কি বোঝাচ্ছে? ধরো আমাদের এই জায়গাটায় ভারতবর্ষ, আমি ছোট্ট করে একটু এঁকে দেখাচ্ছি, ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার, এদিকে শ্রীলঙ্কা, এদিকে পাকিস্তান হয়ে এই। তাহলে এইটা যদি আরব সাগর, এটা যদি বঙ্গোপসাগর ধরি, অনেক সময় কি হয় রেডিওতে টিভিতে খবর বলে গভীর সমুদ্রে মৎস্য ধরার নিষেধ। তাহলে যে গভীর সমুদ্র মানে কি উপকূল থেকে মাঝখানের দিকে চলে যাওয়া, এইরকম জায়গাটা হচ্ছে গভীর সমুদ্র। প্রত্যেকটা উপকূলের সাপেক্ষে সর্বোচ্চ দূরত্ব যেখানে হচ্ছে সেটাকে বলা হচ্ছে গভীর সমুদ্র। কিন্তু এক্ষেত্রে গভীর সমুদ্রের স্রোত মানে এখানকার স্রোত নয়, এখানে গভীর মানে এই উপরিভাগ যে রয়েছে, এই উপরিভাগ থেকে কতটা নিচে, দেখো উপরিভাগ থেকে কতটা নিচে তাকেও বোঝাচ্ছে গভীর সমুদ্র, আবার উপকূল থেকে কতটা দূরে তাকে বোঝাচ্ছে গভীর সমুদ্র। তাহলে এই দুটো কিন্তু গুলিয়ে পড়বে না। একটা হচ্ছে উপর দিয়ে যাবে ভাসমান অবস্থাতেই, কিন্তু উপকূল থেকে অনেক দূরে চলে গেছে, সেটাকে গভীর সমুদ্র বলছে। আবার উপকূল হোক আর মাঝখানে হোক, উপরের লেভেল থেকে নিচের দিকে চলে যাওয়া, সেটাকেও গভীর সমুদ্র বলে। আর এই নিচের দিকে লেভেলে যে স্রোতটা আছে সেটাই হচ্ছে গভীর সমুদ্র স্রোত। এটা নয় কিন্তু, এইটা নয় কিন্তু, এই স্রোতটা এটা নয়। তাহলে বোঝা গেল সমুদ্রের স্রোতের প্রবাহের দিক হচ্ছে আমাদের পৃথিবীর আবর্তন গতির জন্য নির্ণয় হয় মূলত, আবার বায়ু প্রবাহের জন্য হয়। তবে আপাতত আমরা পৃথিবীর আবর্তন গতির জন্য ধরবো। সেটা কীরকম না, আমরা যদি একটা পৃথিবী গোলাকার করে আঁকি, মাঝখানে একটা এঁকে দিলাম নিরক্ষরেখা। আচ্ছা, আমরা প্রত্যেকেই ফেরেলের সূত্র জানি বা কম বেশি শুনেছি না। ফেরেলের সূত্র কী ছিল না, পৃথিবীর আবর্তন গতির ফলে যে কোরিওলিস বল উৎপন্ন হয়, সেই কোরিওলিস বলের ফলে উত্তর গোলার্ধে বায়ু বা সমুদ্র স্রোত ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। সেটা কীরকম না, এইখান থেকে যদি আমরা এই দিকটাকে উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায়, অর্থাৎ এই রকম বেঁকে যাবে। আর দক্ষিণ গোলার্ধে যদি এখানে ধরি, সে বায়ু বাঁ দিকে বেঁকে যাবে। বলে স্যার দুটোই তো আপনি একই দিকে বাঁকিয়ে দিলেন, তাহলে ডান দিক আর বাঁ দিক হলো কোথা থেকে? দেখো, ডান দিক বাঁ দিক কিন্তু এইভাবে নির্ণয় হয় না। ডান দিক বাঁ দিকটা নির্ণয় কি না, বায়ুর দিক থেকে ডান দিক বাঁ দিক কিন্তু এরকম নির্ণয় হয় না। অর্থাৎ বায়ুর দিকে পিছন করে থাকলে যেদিকে বায়ু যাচ্ছে বা জল যাচ্ছে সেই দিকে যদি তুমি হাঁটতে থাকো বা সাঁতার কাটতে থাকো, তাহলে মনে করে দেখো ঠিক কেউ এইভাবে সাঁতার কেটে কেটে যাচ্ছে, তাহলে সাঁতার কাটলে তার ডান দিকটা কোনটা এই দিকে আর বাঁ দিকটা এইদিকে, তাহলে ডান দিকে এইদিকে না, যেহেতু উত্তর গোলার্ধে সাঁতার কাটছে তাই সে ডান দিকে ঘুরে যাবে। অর্থাৎ এই সোজা না গিয়ে সে
ডান দিকে চলে যাচ্ছে, সে এইভাবে বেঁকে যাচ্ছে। আবার অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধে দেখো, সে যদি এইরকম উল্টো দিক থেকে সাঁতার কেটে যায় তাহলে তার ক্ষেত্রে হবে বাঁ দিক। যেটা আমি যদি বাঁ হাত দিয়ে দেখাই তাহলে এইভাবে যাচ্ছে, তাহলে এইভাবে সাঁতার কেটে যাবো না, তার বাঁ দিক এটা, তাহলে সেই সাপেক্ষে সে বাঁ দিকে করে যাচ্ছে। এই জন্য আপাতত আমাদের চোখের সামনে যদি আমরা দুটোই দিক দেখি একই দিকে হলেও কী হবে, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বেলায় বাম দিকে। তাহলে এইটাই হচ্ছে বায়ু সমুদ্র স্রোতের প্রবাহের দিক। আবার আয়ন বায়ুও নিয়ন্ত্রণ করে, নিয়ত বায়ুও নিয়ন্ত্রণ করে। তাহলে নিয়ত বায়ু পশ্চিম, আয়ন বায়ু পশ্চিমা বায়ু, মেরু বায়ু, তারাও সমুদ্র স্রোতের প্রবাহের দিক নির্ণয় করে। অর্থাৎ তারা যেদিকে প্রবাহিত হয় বায়ুকে সমুদ্র স্রোতটাকেও সেদিকে যায়। অর্থাৎ পৃথিবীর দুটো কারণে প্রবাহের দিক দেখলাম নির্ণয় হচ্ছে, একটা হচ্ছে পৃথিবীর আবর্তনের জন্য প্রবাহের দিক, আর একটা হচ্ছে বায়ু প্রবাহের দিক। এইবার এই বায়ু প্রবাহের মধ্যে কোন বায়ু নিয়ন্ত্রণ করছে, না নিয়ত বায়ু। আর আবর্তনের ফলে হচ্ছে কি না কোরিওলিস বল। কোরিওলিস, আবর্তনের ফলে কোরিওলিস বল, আর বায়ু প্রবাহের নিয়ত বায়ু যেটা রয়েছে সেই নিয়ত বায়ু কি করেছে, বায়ু সমুদ্র স্রোতের প্রবাহের দিকটাকে নির্ণয় করছে। এটা সমুদ্র স্রোতের প্রবাহের দিককে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে ফেরেলের সূত্রটা কি দাঁড়াচ্ছে, না পৃথিবীর, এটা জেনে রাখো, না পৃথিবীর যে আবর্তন মেরুরেখার উপর নির্ভর করে যে পৃথিবী ঘুরছে, তাহলে সেই পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন হচ্ছে কি না কোরিওলিস বল। তাহলে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধে বায়ু এবং সমুদ্রের স্রোত, বায়ুও বলবে সমুদ্র স্রোতও বলবে, বায়ু এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। একে ফেরেলের সূত্র বলে। তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্য উৎপন্ন কোরিওলিস বল, সেই কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ু এবং সমুদ্র স্রোত ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। একে ফেরেলের সূত্র বলে। এবার এই উত্তর গোলার্ধে ডান দিক আর দক্ষিণ গোলার্ধে বাম দিক, এটা পরীক্ষার হলে অনেক সময় গুলিয়ে যায়। উত্তর গোলার্ধে বাম দিক না ডান দিক, এটা পরীক্ষার হলে মনে থাকে না। সেটা মনে রাখার একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, দেখে না। এই যে উত্তর গোলার্ধ আমরা এইভাবে লিখি, উত্তর গোলার্ধ, আর একটা হবে দক্ষিণ গোলার্ধ। এইবার এটা মুছতে শুরু করছি, দেখো কোথায় গিয়ে ঠেকে, উত্তরের এই জায়গাগুলো পুরোটা মুছে দিলাম। তাহলে দেখো এই যে উত্তরের প্রথমে শুরু করেছিলাম, এই ডটা থেকে গেছে, ড হয়ে গেছে, হর্ষটা ড হয়ে গেছে, ড আকার দন্ত। তাহলে উত্তর গোলার্ধের সঙ্গে কি সম্পর্ক পেলাম আমরা, ডান। তাহলে এটা উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে রইল পড়ে বাম দিকে। তাহলে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় সমুদ্র। এর বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর হচ্ছে সমুদ্র স্রোত নিয়মিত ও সুনির্দিষ্ট পথে প্রবাহিত হয়। নিয়মিত ও সুনির্দিষ্ট পথে প্রবাহিত হয়, অর্থাৎ যে দিক দিয়ে যায় ঠিক সেই দিক দিয়ে সারা বছর প্রায় যায়। 2-1টা স্রোত ব্যতিক্রম হয়, নাহলে নিয়মিত সুনির্দিষ্ট পথ ধরেই, তারা নির্দিষ্ট পথ ধরেই 12 মাস চলতে থাকে সমুদ্র স্রোত। 2 নম্বর, সমুদ্র স্রোত 2 প্রকৃতির হয়, হয় উষ্ণ হবে আর নচেত শীতল, হয় উষ্ণ প্রকৃতির না হলে শীতল প্রকৃতির। এই 2 ধরনের প্রকৃতি হয় সমুদ্র স্রোত। একটু আগে দেখেছি উষ্ণ স্রোত আর শীতল স্রোত, এই 2টো প্রকৃতি আমরা পেয়েছি। 3 নম্বর, পৃথিবীর আবর্তন গতি এবং নিয়ত বায়ু দ্বারা প্রবাহিত হয়, যা একটু আগে পেলাম। আবর্তন গতি ও নিয়ত বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবর্তন গতি এবং নিয়ত বায়ুর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। 4 নম্বর, আমরা যে দেখেছিলাম সমুদ্র স্রোতে উষ্ণ স্রোত তার যে উপকূল অঞ্চল দিয়ে যায় সেই উপকূলকে উষ্ণ করে দেয়, আর শীতল স্রোত যে অঞ্চলের পাশ দিয়ে যায় তাকে শীতল করে দেয়। তাহলে জলবায়ুর উপরেও একটা প্রভাব বিস্তার করে।
জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ কোনো জায়গায় উষ্ণ করে দিতে পারে, আবার বৃষ্টিপাত ঘটাতে, অর্থাৎ জলবায়ু বাতাসের উষ্ণতা বৃষ্টিপাত বায়ুর চাপ এগুলোকে নিয়ন্ত্রণ করে, এগুলিকে নিয়ন্ত্রণ করে। তাহলে এইগুলো গেছে আমাদের সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। তাহলে আবর্তন গতি এইটা লিখতে হবে এরকম করে, এবার এখান থেকে প্রমাণ করতে হবে। কিন্তু এইটা প্রথমে কি করবে না, একটু মোটা দাগ দিয়ে দেবে, কারণ এখানে কোশ্চেন নাম্বার ধরো 5, তাহলে 5-এর দাগের আমি উত্তরটা লিখছি, এটা মোটা দেবো, আর একটা সিঙ্গেল দাগ দিয়ে দিতে পারো, অথবা কেউ এরকম একটা ঢেউ খেলানো দাগ দিয়ে দিতে পারো। আর যেটা মেন প্রশ্ন হবে তার তলায় এটা দুটো দাগ দেবে। তাহলে আবর্তন গতি বলে লিখে এবার এর ডিসকাসটা দেবে। এই ডিসকাসগুলো 2-3 লাইন, এর বেশি দিতে তো আর দরকার নেই। এই আবর্তন গতি কি না, আবর্তন গতির ফলে অর্থাৎ না পৃথিবী তার নিজের অক্ষের উপরে যে আবর্তন করছে, পৃথিবী তার নিজের অক্ষের উপরে আবর্তন করছে পশ্চিম থেকে পূর্বে, এই আবর্তনের ফলে কি হয় না কোরিওলিস বলের সৃষ্টি হয়, আর সেই কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রের জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। তাহলে আর আমি বলবো কি না ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে পুরোটা কি লিখবো না, পৃথিবী তার নিজের অক্ষের উপরে ভর করে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরছে, যা আবর্তন গতি নামে পরিচিত, এবং এই গতির ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়। কোরিওলিস এই বলের সৃষ্টি হয়। এই কোরিওলিস বলের জন্য পৃথিবীর উপরিভাগের জলরাশি একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। স্থানান্তরিত একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে জল, স্থানান্তরিত হচ্ছে, তার জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এটা আমি আবার বলছি, পৃথিবী তার নিজের অক্ষের উপরে ভর করে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়। কোরিওলিস বলের ফলে সমুদ্রের জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। 3টে লাইন, যে অক্ষে পৃথিবী তার অক্ষের উপর ভর করে পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করছে, এই আবর্তনের ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়। কোরিওলিস বলের ফলে সমুদ্রের জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। 3 লাইন, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এটা একটা সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ হলো। আর ছবি হিসাবে তোমরা এটাও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আর দ্বিতীয়টা দাঁড়াবে, এই আবর্তন গতি হলো, এটা তোমার এখানে উল্লেখ করে দিতে পারো যে ফেরেলের সূত্র অনুযায়ী, ফেরেলের সূত্রটা উল্লেখ করে দেবে। কারণ ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। 2 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। এখানে 2 নম্বর পয়েন্ট হবে বায়ু প্রবাহ। আচ্ছা, এখানে উদাহরণটা দেওয়া হলো না, এই আবর্তন গতির ফলে উদাহরণটা দিতে হবে, প্রত্যেকটা উদাহরণ। এটা হবে নিরক্ষীয় স্রোত। এবার বায়ু প্রবাহ, আরো আছে স্রোত, আমি একটা উদাহরণ দিলাম। বায়ু প্রবাহ কি না, প্রবল যে নিয়ত বায়ু প্রবাহ হয় সারা পৃথিবী জুড়ে, আমাদের ক্লাস 8ম শ্রেণীতে তোমরা পড়ে এসেছো, সারা পৃথিবী জুড়ে আমাদের নিয়ত বায়ু প্রবাহ হয়। এই কর্কটক্রান্তি রেখা, এটা মকরক্রান্তি রেখা, এখানে সুমেরু বৃত্ত, এটা কুমেরু বৃত্ত। তাহলে এই জায়গাগুলো যে বায়ুটা প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহের কারণে এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, তাহলে এই যে বায়ুগুলো প্রবাহিত হয় সারা বছর, সেই সারা বছর প্রবাহের কারণে আমাদের কি হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। যে সারা বছর বায়ু আসছে, যার জন্য সারা বছর জলরাশি এখান থেকে এরকম প্রবাহিত হতে থাকে। তাহলে নিয়ত বায়ু প্রবাহের ফলে আছে নিয়ত বায়ু, এই নিয়ত বায়ু প্রবাহের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা এখানটা লিখব কি না, সারা পৃথিবী জুড়ে সারা বছরই নিয়মিত বায়ু প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহের কারণে সমুদ্রের জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 3টে লাইন এখানেও কি কি 3টে লাইন না, সারা পৃথিবী জুড়ে নিয়ত বায়ু প্রবাহ প্রবাহিত হয়,
সারা পৃথিবী জুড়ে নিয়ত বায়ু প্রবাহিত হয়। সেই নিয়ত বায়ু প্রবাহের ফলে সমুদ্রের জলরাশি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়, তার ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে এই স্রোতের ফলে যে সৃষ্টি হচ্ছে সেগুলো আমাদের যে হলো, এবার এইটা উদাহরণ আমাদের একটা দিতে হবে যে সমুদ্র স্রোতের যে সৃষ্টিটা হয়েছে সেই স্রোতগুলোর মধ্যে আমাদের পশ্চিম দিকে প্রবাহিত একটা স্রোতের নাম তোমাদের দিতে হবে, যেটা কি না আমাদের উপসাগরীয় স্রোত, সেটা আমাদের পশ্চিম দিকে প্রবাহিত হয়। ওই যে উপসাগরীয় স্রোত, একটা উদাহরণ দিয়ে দিলাম, উপসাগরীয় স্রোত। এইবার আমাদের তৃতীয় পয়েন্ট, সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতা। এগুলো একদম সহজ। সমুদ্র জলের লবণতা ও উষ্ণতা, আবার এর সঙ্গে ঘনত্বও আমি দিয়ে দিচ্ছি, তিনটে একসাথে করে দেবে, অসুবিধা নেই। তিনটে কি কি? সমুদ্র জলের লবণতা, উষ্ণতা এবং ঘনত্ব। লবণতা তাহলে ও হবে না, এখানে লবণতার পর কমা দেবে, দিয়ে উষ্ণতা ও ঘনত্ব। অর্থাৎ লবণতা বেশি হলে সেই জলের ঘনত্বটা কি হবে? বেশি হবে। আবার উষ্ণতা যদি কম হয় তবে তার ঘনত্ব বেশি হবে। সম্পর্ক দেখো, লবণ বেশি হলে ঘনত্ব বেশি, কিন্তু উষ্ণতার সঙ্গে বিপরীত সম্পর্ক, অর্থাৎ উষ্ণতা কম হলে তবে ঘনত্ব বেশি হবে। এটাকে যদি বাড়াতে হয়, লবণতা বাড়াতে হবে, উষ্ণতা কমাতে হবে। লবণতা বাড়াতে হবে, উষ্ণতা কমাতে হবে, দিলে ঘনত্বটা বাড়বে। আর উল্টোটা কি, লবণতা কমে গেলে এবং উষ্ণতার পরিমাণ বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে। যার ফলে কি হয়, যে জলের যে ঘনত্ব, এই ঘনত্বের পার্থক্যের জন্য কি হয়, যেখানটা বেশি ঘনত্বের জলরাশি, বেশি ঘনত্বের জলরাশি কম ঘনত্বের জলরাশির দিকে এগিয়ে যায়। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে জলরাশি এগিয়ে যায়। যার কারণে উদাহরণে আমরা দেব ভূমধ্যসাগরীয় স্রোত, অর্থাৎ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকে স্রোত প্রবাহিত। ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকে স্রোতটা প্রবাহিত হয়। এটা সমুদ্র জলের লবণতা। এবং তাহলে কেন লবণতা, উষ্ণতা এবং ঘনত্ব পরস্পরের সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। লবণতা বাড়লে ঘনত্ব বাড়ে, আর উষ্ণতা কমলে ঘনত্ব বাড়ে। তাহলে এই লবণতা, উষ্ণতা এবং ঘনত্ব আমরা লিখবো কিরকম না, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্ব সব জায়গায় সমান নয়। ফলে যেখানে লবণতা বেশি, উষ্ণতা বেশি, ঘনত্ব বেশি, সেই অঞ্চলের জলরাশি কম লবণতার দিকে, কম উষ্ণতার দিকে এবং কম ঘনত্বের দিকে এগিয়ে যায়। যেমন উদাহরণ, ভূমধ্যসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরের দিকে প্রবেশ করে। এটা হয়ে গেল। তাহলে এটা আরেকবার বলছি, সমুদ্র জলের লবণতা কিনা, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্ব, এটা তোমরা রিপিট করে একবার দেখে নিবে। এবার 4 নম্বর হচ্ছে বরফের গলন। বরফের গলন আমি একটু উপর থেকে করি, নিচের দিকে তোমরা দেখতে পাবে না, আমি একটু উপর থেকে করছি। 4 নম্বর হচ্ছে বরফের গলন। বরফের গলন অর্থাৎ দুই মেরু অঞ্চলে, পৃথিবীর যে দুটো মেরু আছে, এই মেরু অঞ্চল আর এই মেরু অঞ্চল, এই দুটো জায়গায় সারা বছর বরফ জমে থাকে আমরা জানি। এই বরফগুলো গলতে থাকে, বরফও আসতে থাকে, বরফও গলে দুই দিক থেকে নেমে নিরক্ষীয় অঞ্চলের দিকে এগোতে থাকে। এখানকার বরফও গলে নিরক্ষীয় অঞ্চলের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে এই বরফ যখন যাচ্ছে, বরফ গলা জল যখন নেমে আসছে, তাহলে জলের পরিমাণ তখন বেড়ে যাচ্ছে। সেই জলটা তো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, যার ফলে জলটা তখন আসতে বাধ্য হয় নিরক্ষরেখার দিকে। অর্থাৎ এই বরফের গলনের ফলে দুই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে, দেখো দুটো মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে জলরাশি প্রবাহিত হয়, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে এখানে দু লাইন, যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বা দুই মেরুতে, এক কথা দিয়ে দিলে হবে, দুই মেরুতে বরফ গলে যাওয়ার ফলে অতিরিক্ত জলের পরিমাণ বাড়ে। সেই জলের পরিমাণটা বাড়ার জন্য দুই প্রান্তের জল মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, আর জলরাশি প্রবাহের কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি
না, উপকূলভাগ যেমন থাকবে সমুদ্র স্রোত ঠিক তেমন করেই প্রবাহিত হয়। যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষের কাছে রয়েছে মৌসুমী স্রোত। আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্তটা এইরকম, যার জন্য ভারতবর্ষে আবার এদিকে সৌদি আরব রয়েছে। তাহলে এই জায়গায় কী হয় না, সমুদ্র স্রোতের উপকূলের জন্য এইরকম স্রোতটা এদিকে বেঁকে আসে, দিয়ে আবার স্রোতটা এদিক থেকে ঘুরে এইভাবে প্রবাহিত হয়। তাহলে এই উপকূল রেখা বরাবর প্রবাহিত হয়, সেই জন্য উপকূলের আকৃতি অনুযায়ীও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। যেহেতু এগুলোর দিক পরিবর্তন করে যাচ্ছে, তাই একটা সমুদ্র স্রোত। তাহলে উপকূলের আকৃতির জন্য সমুদ্র স্রোতেরও সৃষ্টি হয়। এবার 6 নম্বর হচ্ছে ঋতু ভেদ অনুযায়ী বা ঋতুর পার্থক্য অনুযায়ী আমাদের কি হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। না, ঋতুটা কি না, গ্রীষ্ম ঋতু আর আমাদের শীত ঋতু, এই দুটো ঋতুতে এই একই জায়গা, এই গ্রীষ্মকালে আমরা দেখবো ঠিক এইরকম করে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, আবার এই একই জায়গা শীতকালে ঠিক এর উল্টো দিক থেকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। আর কিন্তু সারা পৃথিবীতে কোথাও এরকম একটা ঋতুতে একদিকে আর একটা ঋতুতে তার উল্টো দিকে স্রোত সারা পৃথিবীতে আর কোথাও নেই। এই জায়গাটাই একমাত্র দেখতে পাই। আর প্রতি বছরই, আর 2-3 বছর 4 বছর অন্তর আর একটা জায়গা আমরা দেখতে পাই, দক্ষিণ আমেরিকার চিলির কাছে, দক্ষিণ আমেরিকার এই যে চিলি, এই চিলির উপকূলে এইখানে একটা স্রোত আমরা দেখতে পাই দিক পরিবর্তন করে। এটার দিক পরিবর্তন করে 4-5 বছর বা 2 বছর 3 বছর অন্তর, আর এ প্রতি বছরই চেঞ্জ করছে। প্রতি বছর গ্রীষ্মকালে একরকম, শীতকালে আর একরকম, আর এ 2-3 বছর অন্তর ডিসেম্বর মাসে গিয়ে চেঞ্জ করে ফেলছে শীতকালে এবং গ্রীষ্মকালে। এও শীতকালে গ্রীষ্মকালে চেঞ্জ করছে, কিন্তু 2-3 বছর 4 বছর অন্তর, আর এ প্রতি বছর। এই হচ্ছে তফাৎ। তাহলে এই যে ঋতুভেদে কী হয় না, ঋতুভেদে সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতার তারতম্য ঘটে, আর সেই কারণে কি হচ্ছে, লবণতার পরিমাণের তারতম্য অনুযায়ী সেই আগের পয়েন্টের মতো কম লবণতাযুক্ত স্থান থেকে বেশি লবণতাযুক্ত স্থানের দিকে চলে যায়। আবার ঋতুভেদের অনুযায়ী বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, গ্রীষ্মকালে এই দিক থেকে বায়ু আর শীতকালে এই দিক থেকে বায়ু। এই বায়ু প্রবাহের দিক পরিবর্তনের জন্য সমুদ্র স্রোতেরও সৃষ্টি হয়। তাহলে সেটা গেল আমাদের ঋতুভেদ। এই হচ্ছে আমাদের 6টা পয়েন্টস আলোচনা করলাম, এটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এবার প্রত্যেকটা উদাহরণ, তাহলে এটার উদাহরণ আর এটার উদাহরণটা তোমাদের বলা হয়নি, বরফের গলনের উদাহরণটা বলা হয়নি। বরফের গলনের উদাহরণ হবে ল্যাব্রাডোর স্রোত। ল্যাব্রাডোর স্রোত উপকূলের আকৃতি হবে মৌসুমী স্রোত, আবার ঋতুভেদেরও হবে মৌসুমী স্রোত। তাহলে এই হলো আমাদের সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল। এই প্রভাব বা ফলাফল, এটা 5 নম্বরের প্রশ্ন হয়। এখানে দুটো পার্ট হয় প্রভাব বা ফলাফলের ক্ষেত্রে। 1 নম্বর পার্ট হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি, আর তার সঙ্গে সঙ্গে তৈরি হয় তার বাণিজ্যিক গুরুত্ব। আর 2 নম্বর পার্ট যেটা হয় সেটা হচ্ছে জলবায়ুর প্রভাব বা জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর প্রভাব বা পরিবর্তন। আমি তোমাদের প্রথমে মগ্নচড়া সৃষ্টি ও তার বাণিজ্যিক গুরুত্ব বলবো। না, মগ্নচড়া সৃষ্টিটা কাকে বলবো সেটা আগে দেখো। মগ্নচড়াটা কাকে বলবো সেটা আগে জানো। না, মগ্নচড়া কাকে বলবো না, মেরু অঞ্চল থেকে, 2 মেরু অঞ্চল থেকে যে বরফের গলনের ফলে যে জলের সমুদ্রের স্রোতের সৃষ্টি হয়, সেই সমুদ্র স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে যখন প্রবাহিত হয়, তখন বড় বড় বরফের চাইও সঙ্গে করে ভেসে বয়ে নিয়ে আসে। এবার এই সমুদ্রে জলরাশির মধ্যে বড় বড় বরফের চাইগুলো যখন ভেসে ভেসে চলে আসে, এই বরফের চাইয়ের মধ্যে থাকা বালি, নুড়ি, কাঁকড় এগুলোও প্রচুর পরিমাণে থাকে। সেগুলো যখন সমুদ্রের দিকে চলে আসে, তখন ধীরে ধীরে কি হয়, উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে এই উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে বরফটা তখন গলে গিয়ে ছোট হয়ে যায়। আর বরফের মধ্যে থাকা নুড়ি বালি যেগুলো ছিল সেগুলো থিতিয়ে, এই নুড়ি বালি সেগুলো থিতিয়ে নিচের দিকে জমতে থাকে, এই সমুদ্রের তলদেশে এখানে জমতে থাকে। এইরকম জমতে 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 দীর্ঘদিন ধরে বরফ আসছে, এরকম জমতে 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 যখন উঁচু হয়ে গিয়ে জমলো, ধরো এরকম ঢিপি হয়ে এতটা জায়গা জুড়ে নুড়ি বালি কাঁকড়গুলো জমতে শুরু করলো। তাহলে এইরকম যখন জমে গেল, এখানে অগভীর হয়ে গেল। এখানে যেই অগভীর হয়ে গেছে,
তখন এই চড়াটাকে বলা হবে মগ্ন চড়া। কেন মগ্ন চড়া নামকরণ? না এটা উঁচু হয়ে গেছে, চড়া সৃষ্টি হয়েছে, তাই এর নাম হয়েছে চড়া। আর মগ্ন কেন? না জলের মধ্যে দেখো এখনো ডুবে আছে, তাই এটা ডুবে থাকাকে বলা হয় মগ্ন, সেই জন্য একে বলা হচ্ছে মগ্ন। ডুবে আছে বলে মগ্ন, ডুবে থাকে তাই মগ্ন। আর এটা উঁচু হয়ে গিয়ে চড়া সৃষ্টি হয়েছে, উঁচু হয়ে গিয়ে চড়া সৃষ্টি হয়েছে, তাই একে বলা হচ্ছে চড়া। তাহলে এই যে ডুবে থাকা চড়া, সেই জন্য হয়ে গেছে মগ্ন চড়া, এইটাই মগ্ন চড়া। তাহলে এইভাবে মগ্ন চড়া সৃষ্টি হয়। এবং এখানে বাণিজ্যিক কারণটা কি? না এখানে জলের গভীরতার পরিমাণটা কম হওয়ার জন্য সূর্যের তাপটা এখানটা ভালোভাবে পড়ে জলের পরিমাণ, উত্তাপের পরিমাণ বাড়িয়ে যায়। এবং এখানকার জলের উত্তাপের পরিমাণ প্রায় 20°C। শর্ট প্রশ্নের পরীক্ষায় পড়ে, খেয়াল রাখবে 20°C প্রায় থাকে। এই 20°C তাপমাত্রা যখনই থাকবে, আমি বাণিজ্য গুরুত্বটা করাচ্ছি, 20°C তাপমাত্রা যখনই থাকে তখন এখানে জু প্লাঙ্কটনের ফাইটোপ্লাঙ্কটনের সৃষ্টি হয়। ফাইটোপ্লাঙ্কটন জীবনবিজ্ঞানে তোমরা পড়েছো, ফাইটোপ্লাঙ্কটনের সৃষ্টি হয়। আর এই ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ প্লাঙ্কটন, এই অনুবক্ষণিক জীব। তার এই ফাইটোপ্লাঙ্কটনকে খাওয়ার জন্য কি করে? না এখানটা জু প্লাঙ্কটনে প্রচুর পরিমাণ জন্মায়। এবং এই জু প্লাঙ্কটন যখন প্রচুর জন্মাচ্ছে, সেই জু প্লাঙ্কটনকে খাওয়ার জন্য কি হয়? ছোট 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 মাছ এখানে এসে হাজির হয়। সেই ছোট মাছ জু প্লাঙ্কটনকেও খায়, ফাইটোপ্লাঙ্কটনকেও খায়। আর সেই ছোট মাছ প্রচুর পরিমাণে এখানে থাকে বলে সেই ছোট মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য তার থেকে বড় মাছ এসে হাজির হয়। আবার সেই বড় মাছ, ছোট মাছ এগুলোকে খাওয়ার জন্য আরও তার থেকে বড় বড় মাছ এসে হাজির হয়। এবার এখানে তাহলে দেখা যায় ছোট, মাঝারি, বড় সব রকমের মাঝের আস্তানা এখানটায়। আর তাহলে আমরা যে মানুষ, তারা আমরা জানি এই জায়গাটা যখন সব থেকে বেশি মাছ পাওয়া যায়, আমরাও জাল নিয়ে গিয়ে, জাহাজ নিয়ে গিয়ে, সমুদ্রে নৌকা নিয়ে গিয়ে এখানে মাছ ধরছি। যার ফলে এই মগ্নচড়া অঞ্চলে কী হয়? প্রচুর পরিমাণে মাছ ধরা যায়। এবং এই মাছটা ধরা যাচ্ছে বলে সেই মাছটা আমরা বাজারে নিয়ে এসে বিক্রি করতে পারছি, অর্থ আসছে, বৈদেশিক মুদ্রাও আসছে। সেই কারণে এই মগ্নচড়া বাণিজ্যিক গুরুত্বটা এত বেশি। তাহলে এই গেল হচ্ছে আমাদের মগ্নচড়া কীভাবে সৃষ্টি হচ্ছে এবং তার বাণিজ্যিক গুরুত্বটা দেখলাম। এবার এই যে মগ্নচড়া, এটা কোথায় বেশি সে দেখতে পাবো আমরা? না গ্র্যান্ড ব্যাঙ্ক একটা মগ্নচড়া। এটা আমাদের শীতল ল্যাব্রাডোর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরের মধ্যে এইরকম ধরো এখানটা ধরো গ্রিনল্যান্ড আছে, এখানে আইসল্যান্ড আছে, এইরকম জায়গায় উপসাগরীয় স্রোত যাচ্ছে আর এখান থেকে শীতল ল্যাব্রাডোর স্রোত আসছে। এই শীতল ল্যাব্রাডোর স্রোত, এটা শীতল, এই শীতল ল্যাব্রাডোর স্রোত আর এই উষ্ণ উপসাগরীয় স্রোত, এই দুজনের সংযোগস্থলে কি হয়? এখান থেকে বরফ আসে, এটা বরফের চাই বয়ে আনে, আর এই উষ্ণ স্রোতের সংস্পর্শে যে বরফ গলে যায়, এই জায়গাটায় গলে যাওয়ার পরে একটা নিউ ফাউন্ডল্যান্ড থাকে এই পাশে, এখানে নিউ ফাউন্ডল্যান্ড জায়গা। এই নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে এই জায়গাটা চড়া সৃষ্টি হয়েছে। এই চড়াটার নাম হয়েছে গ্র্যান্ড ব্যাঙ্ক। যেমন ব্যাংকে টাকা পয়সা প্রচুর থাকে, আর এখানে যেমন মাছ প্রচুর আছে, মাছের ব্যাংক, এবং এটা অনেক বড় বলে এর নাম হয়ে গেছে গ্র্যান্ড ব্যাঙ্ক। তাহলে এই গ্র্যান্ড ব্যাঙ্ক এখানে মৎস্য শিকারের জন্য বিখ্যাত। কোন জায়গায় তৈরি হয়েছে? নিউ ফাউন্ডল্যান্ডের অদূরবর্তী স্থানে তৈরি হয়েছে, আটলান্টিক মহাসাগরের মধ্যে শীতল ল্যাব্রাডোর স্রোত এবং উপসাগরীয় স্রোতের সংযোগ স্থলে। তাহলে এগুলো সব প্রশ্নের মধ্যে পড়ে। কোথায় তৈরি হয়েছে? নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে, এবং এখানটা এই জায়গাটা। এই নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে জলবায়ুর পরিবর্তনের কাহিনীটাও এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এই কারণে আমাদের এখানে বাণিজ্যিক গুরুত্ব। এবার হচ্ছে জলবায়ুর প্রভাব, জলবায়ুর প্রভাব এবং পরিবর্তন। জলবায়ুর প্রভাব এবং পরিবর্তনটা কী হয়েছে দেখো না, এই নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলেই আমরা ঘটনাটাকে দেখতে পাবো। হচ্ছে জলবায়ুর উপর প্রভাব বা উপকূলের জলবায়ু এবং জলবায়ুর পরিবর্তন। সেটা 1 নম্বর পয়েন্ট কী হবে? এইটা জলবায়ুর প্রভাবের ক্ষেত্রে না উষ্ণতার উপর প্রভাব। প্রথমে হবে উষ্ণতার উপর প্রভাব। উষ্ণতার উপর প্রভাবটা কি? এই যে 5 নম্বর প্রশ্ন আছে, এটা 2.5 নম্বর, এটার জন্য 2.5 নম্বর বরাদ্দ। তার এই যে উষ্ণতার উপরের প্রভাবটা কি? না শীতল সমুদ্র স্রোত যে অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হবে সেই অঞ্চলের তাপমাত্রা কি হবে? শীতল হয়ে যাবে। অর্থাৎ তোমরা এমনিতে জানো, যদি কোনো পাত্রে জল গরম করা হয়, এখানে ধরো পাত্রে বার্নার দিয়ে জল গরম করা হচ্ছে, এখানে জল আছে, তাহলে জলের উপর দিয়ে জলে বাষ্প উঠবে, সেই জলে বাষ্প উঠবে, হাত দিলে হাতটা গরম অনুভব হবে। আবার যদি এখানটা বরফ থাকে, বরফের উপরে যদি বাতাসটা ঠান্ডা বাতাসটা হবে, তার উপরে হাত দিয়ে দেখবে বাতাসটা ঠান্ডা লাগে। তাহলে ঠিক একই কারণে যেখানটায় শীতল স্রোত প্রবাহিত হবে তার উপরের বাতাস শীতল হবে, আর যেখানে উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেখানে বাতাসটা কী হবে? উষ্ণ হবে। তাহলে উষ্ণ স্রোত যেখানটা যাবে তার উপরের বায়ু উষ্ণ হবে,
আর শীতল স্রোত যেখানে প্রবাহিত হবে তার উপরের বায়ু শীতল হবে, যার ফলে কি হবে, এই উষ্ণ স্রোতের যে অঞ্চল দিয়ে প্রবাহিত হবে সেখানকার বায়ু উষ্ণতা বেড়ে যাবে এবং শীতল স্রোত যেখানে প্রবাহিত হবে সেখানকার বায়ু উষ্ণতা কমে যাবে। এটা জলবায়ুর উপরে প্রভাব, উষ্ণতার উপর জলবায়ুর প্রভাব পড়লো। আচ্ছা, তারপরে কি না বৃষ্টিপাতের উপর প্রভাব। না, বৃষ্টিপাতের উপরে কি প্রভাবটা ফেলে না, উষ্ণ স্রোত যেখানে হয় বৃষ্টিপাতের, আচ্ছা এটা একটু মুছে দিই তাহলে লেখাটা সোজা থাকবে। বৃষ্টিপাতের উপর প্রভাব অর্থাৎ উষ্ণ বা স্রোত যেখানটা যাবে, এই যে আমরা জানি উষ্ণ স্রোত, সেই উষ্ণ স্রোত অতিরিক্ত গরম বলে কি হয় না, এর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। অর্থাৎ উষ্ণ স্রোতের উপরের বায়ুটা কি হবে না, বায়ুও উষ্ণ হবে। আর এই বায়ু উষ্ণ হলে বায়ুর অণুগুলোর আয়তন বড় বড় হয়ে যায়। আর বায়ু যদি শীতল হয় তার অণুগুলো ছোট ছোট হয়, এরকম ছোট ছোট, যার ফলে এই শীতল বায়ুর আয়তন বেড়ে যাওয়া মানে, অণুগুলোর আয়তন বেড়ে যাওয়া মানে এই ভেতরের যে ফাঁকটা আছে এই ফাঁকটা বড় হয়ে যায়, আর বায়ু শীতল হলে এই ফাঁকটা কমে যায়। আর এই ফাঁকের মধ্যে থাকে জলীয় বাষ্পের কণা, এই ফাঁকগুলোর মধ্যে। তার মানে শীতল বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকার প্রবণতা কম, আর উষ্ণ বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকার পরিমাণটা বেশি, যার ফলে এই উষ্ণ স্রোতের উপর দিয়ে যখন যে বায়ুটা যায় সেই বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি থাকে। এবং এই উষ্ণ স্রোত যখন কোনো উপকূল অঞ্চলের কাছে গিয়ে পৌঁছলো, সে যেমন আমাদের ভারতের উপকূলে এসে যখন পৌঁছায়, এই ভারতের দক্ষিণ প্রান্ত শ্রীলঙ্কায় ভারতের দক্ষিণ প্রান্তে এখানে যেখানে পৌঁছায় উষ্ণ বায়ুটা, তখন কি হয় না, কেরালার উপকূলে যে পশ্চিমঘাট পর্বত আছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে সোজা উপরে উঠে যায়, গিয়ে ওখানটা শৈলতকে বৃষ্টিপাত ঘটিয়ে যায়। তাহলে এই উষ্ণ বায়ুটা এখানে আসছে বলেই আমাদের এখানটা বৃষ্টিপাতের ঘটনাটা ঘটছে। আবার উল্টো পথে শীতকালে যখন এদিক থেকে বায়ুটা আসছে তখন বায়ুটা শীতল থাকছে, আর এদিক থেকেও আসছে, সেই শীতল থাকার জন্য তখন বৃষ্টিপাতের পরিমাণটা তেমন আর হয় না, একেবারেই কমে যায়। তাহলে বৃষ্টিপাতের উপরেও সমুদ্র স্রোতের একটা প্রভাব থাকলো। এবং তুষারপাতের সৃষ্টি, সেই ল্যাব্রাডোর স্রোতের যে বুঝিয়েছিলাম, সেই তুষারপাতের সৃষ্টি হচ্ছে কিভাবে না, ওই জায়গাটা একমাত্র দেখা যায়, আর তেমন সেভাবে দেখা যায় না। তুষারপাত অর্থাৎ শীতল ল্যাব্রাডোর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত, এটা হচ্ছে ল্যাব্রাডোর স্রোত আর এটা হচ্ছে উপসাগরীয় স্রোত। এই শীতল ল্যাব্রাডোর স্রোত আর উপসাগরীয় স্রোত যেখানে সংযোগস্থল হয়েছে, ঠিক এই শীতল ল্যাব্রাডোর স্রোতের সংযোগস্থলের আগে এই শীতল ল্যাব্রাডোর স্রোতটা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, এইখানটা কি হয়, অতিরিক্ত বাতাস ঠান্ডা হয়ে যায় বলে বাতাসের মধ্যে থাকা বরফের কণাগুলো এর মধ্যে পড়তে থাকে, উপর থেকে পড়তে থাকে, এরকম করে পড়ে এই অঞ্চলটা, এখানটায় নয়, এই জায়গাটায় পড়তে থাকে, যার ফলে এখানটায় তুষারপাতের সৃষ্টি হয়। তাহলে শীতল ল্যাব্রাডোর স্রোতের কারণে আমাদের তুষারপাতের সৃষ্টি হচ্ছে। তার মানে কি, অতিরিক্ত শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুর দ্বারা তুষারপাতের সৃষ্টি হয়। এবার দুর্যোগপূর্ণ আবহাওয়া, না এই যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কেন দুর্যোগপূর্ণ আবহাওয়া না, এই শীতল স্রোতের উপর দিয়ে বায়ু হচ্ছে শীতল, আর উষ্ণ উপসাগরের স্রোতের উপর দিয়ে বায়ু যাচ্ছে সেটা উষ্ণ। এই শীতল বায়ু আর উষ্ণ বায়ু পাশাপাশি যখন দুজনের দিকে যাচ্ছে, তখন এই বায়ুটা, শীতল বায়ুটা উষ্ণ বায়ুর দিকে, শীতল বায়ুটা উষ্ণ বায়ুর দিকে, আর উষ্ণ বায়ুটা শীতল বায়ুর দিকে স্থান বিনিময় করার জন্য আসে। কারণ উষ্ণ বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায় আর শীতল বায়ুটা ভারী হয়, যার ফলে উষ্ণ বায়ু যখন উপরে উঠে যাচ্ছে, তাহলে এই জায়গাটা উষ্ণ বায়ু, এটা শীতল বায়ু, এটা উষ্ণ আর এটা শীতল। তাহলে এই উষ্ণ বায়ুটা হালকা হয়ে উপরে উঠে যায়, তাহলে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে। আর এখানে শীতল বায়ু ভারী বলে নিচের দিকে নামেছে, তখন সে যাবে কোথায়, এই ঘুরে চলে যায় এখানে। আবার এখানে তখন শূন্যস্থান সৃষ্টি হবে, এই বায়ুটা যখন এখানে যাচ্ছে, যখন এখানে শূন্যস্থান সৃষ্টি হবে, তখন এই বায়ু ঘুরে এসে এখানে স্থান পূরণ করে। তাহলে দেখো, এই যে বায়ুটা পাক খাচ্ছে, সেই পাক খাওয়ার জন্য উষ্ণ বায়ু শীতল বায়ু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তখন এখানটা কি হয়, প্রাকৃতিক দুর্যোগ ঝড়ঝঞ্ঝা হয়। এবং উষ্ণ বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পগুলো থাকে, সেই জলীয় বাষ্প যখন শীতল বায়ুর মধ্যে সংস্পর্শে আসে, সেই জলীয় বাষ্প কণাগুলো জমে গিয়ে ছোট ছোট জনকণায় পরিণত হয়, ভাসতে থাকে, ফলে কুয়াশার সৃষ্টি হয়। তাহলে এখানে ঝড়ঝঞ্ঝাও সৃষ্টি হচ্ছে, এই বায়ু প্রবাহিত হচ্ছে, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হচ্ছে, আবার ঘন কুয়াশার সৃষ্টি হয়, সেই জন্য প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় বলে একে দুর্যোগপূর্ণ বলছে। এটা একমাত্র জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে ল্যাব্রাডোর স্রোত এবং শীতল উষ্ণ উপসাগরীয় স্রোতের সংযোগস্থলে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে এই ঘটনাটা ঘটে।
এবার জলবায়ুর পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস, যে পরিবর্তন আমরা সারা পৃথিবীতে নিয়ে সবাই ব্যস্ত হয়ে আছি। এই যে জলবায়ুর পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তনটাকে কিভাবে হয়, এই জলবায়ুর পরিবর্তনটা আমাদের একটু আগে একটু হিন্টস দিয়েছিলাম, এটা একটু বিস্তারিত আমি আলোচনা করব। জলবায়ুর পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন এই সমুদ্র স্রোতের জন্যই মূলত হয় এবং এর প্রভাবটা সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়েই এর প্রভাব থাকে। এই জলবায়ু পরিবর্তনটা কি প্রভাব দেখো না, দক্ষিণ আমেরিকা যেটা রয়েছে, এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা আর এটা দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তের এই জায়গাটায় যে পেরু রয়েছে, এই জায়গাটায় প্রবাহিত হয় পেরু স্রোত। তাহলে এই যে শীতল পেরু স্রোত, কুমেরু মহাসাগর থেকে আসে কুমেরু স্রোত, এটা কুমেরু স্রোত, আর এটা আসে পেরু স্রোত। এখান থেকে গেছে নিরক্ষরেখা, এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা পেরু স্রোত, এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আবার এখানটা অস্ট্রেলিয়া রয়েছে, এটা পূর্ব অস্ট্রেলীয় স্রোত নামে। আচ্ছা, এইটা সারা পৃথিবী জুড়ে প্রভাবটা কিরকম বিস্তার করে, এটা এশিয়া মহাদেশ, এটা উত্তর আমেরিকার এই অংশটা, এখানে এশিয়ার এখন শেষ প্রান্তে এসে জুড়ে গেছে। তাহলে এই যে পেরু স্রোত থেকে এখানে যায় পেরু স্রোত, এই পেরু স্রোত এটা নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে জুড়ে গিয়ে আবার এখানে পূর্ব অস্ট্রেলিয়া একটা স্রোতের মধ্যে দিয়ে যায়, আবার একটা স্রোত এদিকে প্রবেশ করে। তাহলে এই যে পেরু স্রোতটা দেখতে পাচ্ছি, এই পেরু স্রোত কিন্তু শীতল, কুমেরু স্রোত থেকে তৈরি হয়, তাই কুমেরু স্রোত শীতল, মেরু অঞ্চলের স্রোত শীতল, আবার পেরু স্রোতটাও শীতল। তাহলে এই শীতল স্রোতটা এই দিকেই সবসময় প্রবাহিত হওয়ার কথা, কিন্তু এই গন্ডগোল করে 2-4 বছর অন্তর। তাহলে এই স্রোতটা এদিকে সবসময়ের জন্য যাওয়ার কথা, এটা যদি সবসময়ের জন্য যায় তখন এটা হয়ে যায় লা নিনো, তখন এই স্রোতটা হয়ে যায় লা নিনো। কিন্তু এর বিপরীত ঘটনা যদি ঘটে, বিপরীত ঘটনা যদি ঘটে যায় তখন সেটা হয়ে যায় এল নিনো, এল নিনো। কিরকম দেখো না, শীতকালে যদি এটা শীতল স্রোত হিসাবে যদি পেরু স্রোতটায় প্রবাহিত হয়, তাহলে সারা পৃথিবীতে যেমন জলবায়ু তেমন থাকবে। কিন্তু অনেক সময় 2-4 বছর অন্তর কি হয়, ডিসেম্বর মাসে হঠাৎ কোনো কারণে এই স্রোতটা উল্টো দিকে প্রবাহিত হবে, এবং এই নিরক্ষীয় স্রোত থেকে উল্টো দিকে এটা প্রবাহিত হয় বলে এই স্রোতটা তখন হয়ে যায় উষ্ণ। তাহলে এই পেরু স্রোতটা ছিল শীতল, কিন্তু এই পেরু স্রোতটা হয়ে গেল উষ্ণ। যখনই এটা উষ্ণ হয়ে যায় তখন এই অঞ্চলের আশেপাশে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়, উষ্ণতার পরিমাণ বেড়ে যায় এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়। যেই এখানে বৃষ্টিপাত বেড়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের এখানটা কি হবে, এখানে বৃষ্টিপাতটা কমে যাবে। এখানে বৃষ্টিপাত বাড়লে এখানে বৃষ্টিপাত কমে যাবে, এখানে বেড়ে গেছে বৃষ্টিপাত, এখানে কমে গেছে। এটা যে বছর কমে যাবে, অর্থাৎ এটা যে বছর বেড়ে যাবে সেই বছর এখানে কমে যায়, আর কমে গেলে ভারতবর্ষে তখন মৌসুমী বায়ু ঠিক মতো আসতে পারে না, বৃষ্টিপাতের অভাব হয়, খরার সৃষ্টি হয়। সেরকম পৃথিবী, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় শুধুমাত্র এই বায়ু প্রবাহের কারণে। আবার যদি লা নিনো যদি প্রবাহিত হয়, তাহলে এখানটা শীতল বায়ু, যার ফলে এখানে বৃষ্টিপাত হবে না, তখন আর সারা পৃথিবীতে যখন যেরকম যেখানে ওয়েদার থাকার কথা ঠিক সেই রকম ওয়েদারটা বা ঘটনাটা ঘটতে থাকে। তাহলে এই যে লা নিনো আর এল নিনো, দেখো এই লা নিনো হলে সারা পৃথিবীতে যেমন কার্যকলাপ চলবে, আর এল নিনো হলে ঠিক তার বিপরীত ঘটনা ঘটে যাবে। আর এখানটা ওটাই, লা নিনো যদি থাকে তার বৃষ্টিপাত হয় না, আর এল নিনো হলে ভয়ঙ্কর বৃষ্টি হয়। তাহলে দেখো এল নিনোর ফলে শর্ট প্রশ্ন আসে, এল নিনোর পরে পেরু, চিলি এই এলাকায় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি, ঝড় সব হয়, আর এইটা ঝড় বৃষ্টি সব হয় বলে সারা পৃথিবী ঠান্ডা হয়ে যায়, সেখানে বৃষ্টিপাত হয় না, গরমের পরিমাণ বেড়ে যায়, বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। আর লা নিনো হলে এখানটায় ঠান্ডার পরিমাণ বেড়ে যায়, বৃষ্টিপাত হয় না, অন্যান্য জায়গায় বৃষ্টিপাতটা প্রচুর পরিমাণ হয়। এই হচ্ছে এল নিনো আর লা নিনোর প্রভাব। তাহলে এই যে সমুদ্র স্রোত, এল নিনো আর লা নিনো দুজন তৈরি করছে এই পেরু স্রোতটাই। তাহলে এই পেরু স্রোত অর্থাৎ সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত জলবায়ু পরিবর্তন ঘটে দিচ্ছে। কত দূর না, সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তন ঘটে দিচ্ছে। তার মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হয় দক্ষিণ আমেরিকার এই অঞ্চল আর আমাদের ভারতবর্ষ, এই দুটো জায়গায় সবথেকে বেশি প্রভাবিত হয়। তাহলে এই হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন হলো। তাহলে
তোমরা এখান থেকে বিভিন্ন রকম প্রশ্নগুলো করবে। সমুদ্র স্রোতের প্রভাব এবং ফলাফলে 5 নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ 5 নম্বর, আর অন্যান্যগুলো 2 নম্বর এবং 1 নম্বর। তোমরা এইভাবে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তৈরি করবে, করে যেভাবে বোঝালাম বারবার পজ করে রিপিট করে এগুলো দেখার চেষ্টা করবে। বুঝতে যেখানে পারবে না বা অসুবিধা হবে কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধব যারা সাহায্য পাচ্ছে না তাদের জন্য একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে।